সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় আলোচনায় নির্বাচনের রোডম্যাপ। এ বিষয়ে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বজলুর রশিদ ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা দর্শক কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে পাবো শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। তিনি পথে আছেন, নিশ্চয়ই আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। আমরা শুরু করছি, নিশ্চয়ই আপনারা জানেন যে বিএনপি পক্ষ থেকে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দ্রুত নির্বাচনের তাগাদা দেওয়া হচ্ছে এবং বিএনপি আশা করে চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি বিশ্বাস করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা এই বিষয় নিয়ে মূলত কথা বলতে চাই। পাশাপাশি আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে চলতি বছরের ডিসেম্বর ধরেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শুরু করতে বজলুর ফিরোজ, ডিসেম্বরে কি নির্বাচন আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের লক্ষ্যে এই 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। সেই পরিবর্তনটা হলো একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এটা 71-এর মুক্তিযুদ্ধেরও যে স্বপ্ন ছিল। আর সেই পরিবর্তনের পথে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার এবং তার অংশ হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটা ছিল 24-এর গণ অভ্যুত্থানের প্রেরণা, চেতনা। কাজেই নির্বাচনটা দ্রুত অনুষ্ঠিত হোক, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হোক এবং তারা দেশে একটা আইনের শাসন, অর্থাৎ গণতান্ত্রিক আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেগুলো প্রবর্তন করুক, এটা মানুষের প্রত্যাশা। সেই লক্ষ্যে 8ই আগস্ট বর্তমান সরকার গত বছরে তারা দায়িত্ব নিয়েছেন এবং এরপর থেকেই তারা নানা ধরনের সংস্কার কমিশন সেগুলো গঠন করেছেন। সেগুলো ভালো উদ্যোগ, সেগুলো ঠিক আছে। এখন সেই সংস্কারের সম্পূর্ণ সংস্কার করতে গেলে এটা তো বেশ কয়েক বছর সময় লাগবে। সেই কারণেই নির্বাচনটা জনগণের কাছে প্রত্যাশিত, যে কিন্তু শুধু নির্বাচন গতানুগতিক প্রক্রিয়ায় হলেই হবে না, নির্বাচনের মধ্যেও যাতে মানুষ দেখতে পায় যে একটা তাদের যে মতামত, যা ভোটারদের যে মতামত, সেই মতামতের প্রতিফলন ঘটেছে। তারা যাদেরকে নির্বাচিত করতে চেয়েছে তারা নির্বাচিত হয়েছে এবং নির্বাচিত প্রতিনিধিরাও জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের কাজের মধ্য দিয়ে যাতে দেখতে পায়। দুটি বিষয়, একটি হচ্ছে যে স্পেসিফিক্যালি আপনার দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কি চায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন কি আমরা আপনারা মনে চান? করি যে এই বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানটা সম্ভব। কেন অনুষ্ঠিত এই বছরের নির্বাচন কেন দরকার বলে মনে হয়? এখন ধরুন একটা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তারা 6 মাস অতিবাহিত করেছে। সেই 6 মাসে তাদের যে সফলতার দিক বা পারফরমেন্স, সেটা নিয়ে মানুষ কিন্তু সন্তুষ্ট না। বিশেষ করে তাদের জীবন জীবিকা ইত্যাদি ক্ষেত্রে, তাদের কর্মজীবন, তাদের মজুরি, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো কোনোটাই কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। না আনতে পারার কারণ হলো এটা একটা রাজনৈতিক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের স্তরে স্তরে তাদের সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক প্রভাব, তাদের যে প্রভাব কর্তৃত্ব প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর থাকার কথা, সেটা নাই। যেই কারণে সমস্ত কিছুই কিন্তু একটা ভঙ্গুর পরিস্থিতি সেটা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাসেও সেখানে আমরা লক্ষ্য করেছি যে 4-5 মাসে সেখানে 12 জনেরও অধিক তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারপর যে যত্রতত্র সেগুলো মব ভায়োলেন্স, মব ট্রায়াল এগুলো সংগঠিত হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক, গতকাল দেখলাম আমরা যে বাংলা একাডেমির যে বইমেলা, সেই বইমেলার মধ্যেও একটা স্টলে, সব্যসাচী স্টলে সেখানে হামলা পরিচালনা করেছে এবং একটা ধর্মীয় সাম্প্রদায়িক যে গোষ্ঠী তারা তাদের যে এটি আসলে এই অন্তর্বর্তী সরকারের মানে অভ্যুত্থানের মধ্যে যে সরকার ক্ষমতা এসেছে তাদের সময় আপনি আশা করেননি? এইটা আশা করি। অভ্যুত্থান পরবর্তী দেশ এমনি কেমন হয়? অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সবসময়ই এক ধরনের একটা উত্তেজনা কাজ করে মানুষের মধ্যে। সবচেয়ে আইন শৃঙ্খলা, নিয়ম কানুন সেগুলোর ক্ষেত্রে একটু শিথিলতা দেখা দেয়। কিন্তু 6 মাস সময় তো অনেক। এই 6 মাসের মধ্যে সেগুলো নিয়ন্ত্রণ করা, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বা যেই সরকার, রাষ্ট্র সরকারের সেটা দায়িত্ব ছিল। সেটা তারা কিন্তু সেই পারফরমেন্সটা দেখাতে পারে নাই। এবং দলের সরকারের মধ্যেও তাদের মধ্যে যে একটা সমন্বয়হীনতা, সেটাও একটা কাজ করেছে। এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে যেটা ব্যর্থতা, সেটা হলো রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়া। তাদেরকে আস্থায় নিয়ে তাদের সাথে আলোচনা করে তাদের মাধ্যমেও
সেগুলো কিছু যে ইয়ে করা, যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো সম্পাদন করা, তাহলে মানুষের মধ্যেও আস্থা পেত যে অন্তর্বর্তীকালীন সরকার একা না, তাদের সাথে রাজনৈতিক দলগুলো আছে, তারাও তাকে সহযোগিতা করছে এবং তাদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষেই তারা সিদ্ধান্তগুলো এখন আস্থাই নেই দলগুলো। ইতিমধ্যেই আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলের নেতা কর্মী, জনসাধারণের সাথে আমাদের যতটুকু সংযোগ হয়, সাধারণ মানুষের সাথে, কৃষকের সাথে, শ্রমিকের সাথে, পেশাজীবীদের সাথে, তাদের মধ্যে কিন্তু একটা হতাশার যে ছাপ সেটা আছে। তারা বলতে যে এত রক্তপাত, সেই রক্তপাতের পরে অভ্যুত্থান হলো, এত শহীদি আত্মদান, এত মানুষের পঙ্গুত্ব বরণ, আহত হওয়া, এটা এত ত্যাগ, এটার মধ্য দিয়ে এই অভ্যুত্থান পরবর্তী তাদের একটা বিশাল একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে জেগেছিল এবং এই সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, স্পেসিফিক্যালি বলেছে। অন্যান্য এবং সরকারের পক্ষ থেকে যেটি বলেছে, সব দল বা অংশীজন গণঅভ্যুত্থানের সবাই একমত হলে আপত্তি নেই সরকারের। সেই জায়গাটা সরকারের পক্ষ থেকে মেসেজটা কতটা স্পষ্ট বলে মনে করেন? একটা ধরেন সরকার কিন্তু এই কথা সব সময় বলে আসছে। প্রধান উপদেষ্টা প্রথমে ধরেন সেনাপ্রধান এখানে বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, আইন উপদেষ্টা বললেন, শিক্ষা উপদেষ্টা তিনি বললেন, আরও দুই একজন উপদেষ্টা তারা সেখানে বললেন। আবার তারপরে প্রধান উপদেষ্টার থেকে বলা হলো যে কম সংস্কার করলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি সংস্কার করলে আগামী বছর 26 জুনে নির্বাচন। তারপরে তার প্রেস সচিবও, সেখানে প্রেস সচিবের পক্ষ থেকে সে বলা হলো। কালকেও যখন গতকালকে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল দেখা করেছেন, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন যে ডিসেম্বরের নির্বাচনটা হওয়া দরকার এবং তারা তার আগের দিন নির্বাচন কমিশনের সাথেও সাক্ষাৎ করেছে, সেখানেও তারা বলেছে এবং সেখানে তারা জানতে চেয়েছে নির্বাচন কমিশনের কাছে যে আপনারা কতদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে প্রস্তুত। নির্বাচন কমিশন তাদেরকে জানিয়েছে জুলাই আগস্টের মধ্যে তারা প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, ডিসেম্বরকে ধরেই তারা হয়তো নির্বাচন করতে পারবে। আজকে বলেছে নির্বাচন কমিশন যে ডিসেম্বরের নির্বাচন। আমরা বলি যে নির্বাচন তো আগের সরকার, এখানে কিছু সংস্কার করতে হবে, কিছু পরিবর্তন সেগুলো সাধন করতে হবে, সেই জন্যই তো সময় দেওয়া। তা না হলে আগের যে তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। তাহলে এটা তাদের কাছে তো কোনো জাদুর চেরাগ ছিল না। এখন যেটি বলা হচ্ছে, ধরেন আজকে একটি গণমাধ্যমের রিপোর্ট দেখলাম যে বিএনপি ডিসেম্বরের নির্বাচন চাইলেও সেক্ষেত্রে একপথ না বেশ কয়েকটি রাজনৈতিক দল। সেখানে জামাতের বক্তব্য দেখলাম, এবি পার্টির পক্ষ থেকে কথা বলা হয়েছে, নাগরিক কমিটি কথা বলেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে। তারা যেটি বলছে যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেটি গণঅভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সঙ্গে আসলে বেইমানি করা হবে। এটা ধরুন যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, গণ অভ্যুত্থানের চেতনাটা কি? সেই গণ অভ্যুত্থানের চেতনা এক একজনের কাছে এক এক রকম। শ্রমিকের কাছে একরকম, কৃষকের কাছে একরকম, ছাত্রদের কাছে একরকম, সাধারণ মধ্যবিত্ত জনগণের কাছে একরকম, সবার কাছে কিন্তু একরকম না। কিন্তু এই যে কি সংস্কারটা করতে হবে, কতটুকু সংস্কার করতে হবে, সেইটার রূপরেখাটা কি? সেই পার্টিগুলো যে এই মুহূর্তে নির্বাচনের আগে, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কোন কাজটা করবে, কতটুকু সংস্কার করবে, সংস্কারের বিরুদ্ধে কিন্তু কেউ না, কোনো রাজনৈতিক দল বলে না যে না সংস্কার ছাড়াই নির্বাচন দিতে হবে। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে বলছি, বিএনপিও কালকেও বলছে যে প্রয়োজনীয় সংস্কার। তাহলে নির্বাচন অনুষ্ঠানের জন্যে, একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্যে যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনীয় সংস্কারগুলো করুক, বাকি সংস্কারের সুপারিশগুলো করবে সেগুলো রাজনৈতিক দলগুলো এসে করবে। তাহলে সেই জন্যেই যারা বিরোধিতা করছেন তারা কিন্তু এটা একটা প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে যে সংস্কারপন্থী এবং নির্বাচনপন্থী। এখানে কেউ কিন্তু প্রতিপক্ষ না, আমরা প্রতিপক্ষ না। আমরা মনে করি যে কেউই কারো প্রতিপক্ষ না, সবাই সংস্কার চায়। তাহলে সংস্কারটা কতটুকু সংস্কার করবে সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় না যে এই সংস্কার করবে। আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে তাহলে কতটুকু সংস্কার করবে, এই খাতে এতটুকু সংস্কার করবে, এই সংস্কারের জন্য এতদিন সময় লাগবে, সেইটা নিয়েই তো আলোচনাটা শুরু করা দরকার ছিল। এটাই তো অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থতা। যখন সংস্কার কমিশন করলো, সেই কমিশনেও যদি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি রাখতো তাহলে রাজনৈতিক দলগুলোর মতামতগুলো সেখানে রিফ্লেক্টেড হইতো। অথবা সংস্কার কমিশনের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু তাদের প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশনগুলোকে। তাহলে সেই প্রস্তাবের মধ্যে কয়টা প্রস্তাব সমস্ত পার্টিগুলোর সাথে একমত আছে? ধরেন 500টা প্রস্তাব আছে, 500টার মধ্যে 50টা প্রস্তাবে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, বা 20টা প্রস্তাবে একমত আছে, তাহলে সেটা এক পাশে রাখলাম। তাহলে আর 20টা প্রস্তাবের মধ্যে কাছাকাছি আছে, সামান্য বিরোধ আছে, তাহলে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম। তাহলে এইভাবে কিন্তু ঐক্যমত্যটা সেটা প্রতিষ্ঠিত করার দরকার ছিল এবং সেটা অনেক আগে থেকে। কিন্তু ধরেন এখন যে বাস্তবতার মধ্যে আমরা আছি, ধরেন রাজনৈতিক বাস্তবতা, সরকারের সঙ্গে দলগুলোর যে বোঝাপড়া যতটুকু, সেই জায়গাটাই যে 15 ফেব্রুয়ারি এ মাসের, আজকে হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 15 ফেব্রুয়ারি থেকে বলা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ শুরু হচ্ছে এবং সেই জায়গাটায় যতটুকু আমরা জানি যে সেখানে সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে
টেবিলে আসবে, সেখানে এই ঐক্যমত্যে পৌঁছানো হবে। তখন কি আরো স্পেসিফিক্যালি বিষয়টি আমরা স্পষ্ট আশাবাদী হবে কিনা? আমরা আশাবাদী। আমরা মনে করি যে এটা আরও আগেই আলোচনাটা শুরু করা দরকার ছিল, যেহেতু 15 তারিখে থেকে শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে, এখনও ডিক্লেয়ার করে না গভর্নমেন্টের পক্ষ থেকে যে 15 তারিখেই আলোচনা হবে, বা আমরা কোনো আমন্ত্রণ পাইনি আলোচনার, সেজন্য বলতে পারছি না। তবে আমরা আশাবাদী, যদি 15 তারিখ থেকে আলোচনা হয় নিশ্চয়ই আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে পারবো, অনেকগুলো বিষয়ে একমত হতে পারবো। যেই বিষয়গুলোতে একমত হব সেই ঐক্যমতের বিষয়টা ধরেই আমাদেরকে নির্বাচনের দিকে যাওয়া দরকার। না, কিন্তু একটা বিষয় কি বলবেন, যে ধরেন যতটুকু যেসব সংস্কার হওয়া উচিত, প্রয়োজনীয় সংস্কার, সেগুলো কি এই বছরের মধ্যে হওয়া সম্ভব? একই সঙ্গে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের যে বাস্তবতা, সেইটির রিফর্মও কি এই ডিসেম্বরের মধ্যেই করে ফেলা সম্ভব বলে মনে করেন? সমস্ত রিফর্মগুলো এই ডিসেম্বরের মধ্যে সম্ভব হবে না, সমস্ত রিফর্মগুলো আগামী বছরেও সম্ভব হবে না। সমস্ত যে সাংবিধানিক যে রিফর্মগুলো আছে, জনপ্রশাসনের যে রিফর্মগুলো আছে, বিচার বিভাগের যে রিফর্ম আছে, নির্বাচন ব্যবস্থার যে রিফর্মগুলো আছে, সেগুলো সমস্ত বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছতে এটা 5 বছরেও পারবে না আমার ধারণা। যে সমস্ত, যেমন সংবিধানের প্রশ্নে অনেকগুলো বিষয় আছে যেগুলো রিপোর্ট এসেছে, সামারিতে যেগুলো উল্লেখ করা হয়েছে, সেখানে তো ভিন্ন ভিন্ন পার্টির মতামত আছে, সেগুলো আলাপ আলোচনা করে একমত হতে হবে। একমত না হলে তো সেটা গ্রহণ করা যাবে না, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে। কাজেই একমত যতদিন না হয় ততদিন কি নির্বাচনটা ঝুলে থাকবে? তার মানে নির্বাচনটা হতে হবে, আলোচনাগুলো চলতে থাকবে, নির্বাচনের পরেও আলোচনা হতে পারে, নির্বাচিত সরকার সেই আলোচনাটা। আগের সংস্কারের অভিজ্ঞতা কি বলে? এর আগে এরকম যে বাস্তবতার দেশ এসেছে, ধরেন এর আগের ক্যাটাগরি গভর্নমেন্ট বা তার আগের এরকম যে বাস্তবতাগুলো ছিল, আগের বাস্তবতা আর এবারের বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। জি। 24-এর গণ অভ্যুত্থান সারা দেশের মানুষের মধ্যে, তাদের মনন জগতে একটা বিরাট পরিবর্তন সেটা সাধিত করেছে। কাজে এই জায়গায় এসে জনগণের মনের মধ্যে, মানসিকতার মধ্যে, রুচির মধ্যে, সংস্কৃতির মধ্যে যে পরিবর্তন সাধিত হয়েছে, যে আকাঙ্ক্ষা সেটা প্রতিধ্বনিত হচ্ছে, সেই আকাঙ্ক্ষার বাইরে গিয়ে যদি কেউ এখানে শাসন ক্ষমতা পরিচালিত করতে চায় বা রাষ্ট্র ক্ষমতায় থেকে সেই পরিচালিত করতে চায়, তাহলে তাদের পক্ষেও কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থাকাটা সম্ভব হবে না, তাদের বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহ হবে। তাহলে সেই জন্যেই রাজনৈতিক দলগুলোকেও কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন করতে হবে, তাদের যে মানসিকতা, সেই মানসিকতার যে পরিবর্তন, সেই পরিবর্তন করেই কিন্তু রাষ্ট্র শাসন ব্যবস্থা সেখানে পরিচালনা করতে হবে। সেই জন্য আমি মনে করি যে আগের যে অভিজ্ঞতা সেটাই খুবই খারাপ অভিজ্ঞতা, সেটা তারা কথা দিয়ে সেগুলো পরে বাস্তবায়িত হয়নি। জি, সেগুলো বাস্তবায়িত হয় নাই, কিন্তু এবার হবে অভিজ্ঞতা, আমরা আশাবাদী। এবং যদি সেই ইয়েটা প্রতিশ্রুতি তারা পূরণ না করে, বাস্তবায়ন না করে, তাহলে তাদেরও এই বিগত ফ্যাসিস্ট সরকারের পরিণতি সেগুলো বরণ করতে হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তাতে করে এই যে, এবং ধরেন আমি জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের জন্য এখন ধরেন ফেব্রুয়ারি চলে, নভেম্বর পর্যন্ত সময় ধরেন, সেই সময়টাই মধ্যে কি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বাস্তবতার মধ্যে এখন দেশ আছে, ফ্যাসিস্টের দোসররা এখনও আছে সব জায়গায়, মানে নির্বাচন উপযোগী প্রশাসন, নির্বাচন উপযোগী গ্রহণযোগ্য নির্বাচন উপযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে ফেলা সম্ভব কিনা এই সময়ের মধ্যে? এটা খুবই সম্ভব, এটা সরকারের আন্তরিকতার উপর নির্ভর করবে। এবং এখন এই 6 মাসে অগ্রগতি দেখছেন? 6 মাসে অগ্রগতি মানে কিছুটা তো আছে, একদম নাই তা তো না, কিন্তু সেই জায়গায় আসাটা সম্ভব। প্রথমেই আমরা যেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করলে, আমাদের সাথে আলোচনা করলে আমরা প্রস্তাব দিতাম, এখন ধরেন আমরা 71 সনে যারা রাজাকার ছিল, আলবদর ছিল, একটা হলো যারা তাদের নীতি নির্ধারণ করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের ভূমিকা, আর একজন গ্রামের কৃষক তাকে ব্রিজ পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়ে আসছে রাজাকার হিসাবে। তো দুইজনের কিন্তু অপরাধের মাত্রাটা একরকম না। এই জন্য এই গত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সহযোগিতা করেছে, সেই সহযোগিতার মাত্রাগুলো তার কিন্তু ক্লাসিফাই করা দরকার ছিল। কে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, কে বড় অপরাধী, কে মধ্যম অপরাধী, কে ছোট অপরাধী, এইভাবে ক্যাটাগরাইজ করে কিন্তু তাদের বিরুদ্ধে যে কার্যকর যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, এখনও পর্যন্ত বিচার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি সেটা আমরা পরিলক্ষিত হলো না। ইতিমধ্যেই দৃশ্যমান কার্যক্রম বলতে কি বোঝেন? আমরা তো প্রতিদিনই ট্রাইব্যুনালের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, ট্রাইব্যুনালে মামলা দায়ের হচ্ছে, প্রসিকিউশন কথা বলছে, দ্রুত গতিতে এগুচ্ছে বলা হচ্ছে। আজকে আইন উপদেষ্টা বলেছেন যে চলতি বছরের অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায় আসবে, শীর্ষ যারা আসামি তাদের। এখানেই আমি একটু বলতে চাই যে এখানে কার কথাটা আমি বিশ্বাস করব? আইন উপদেষ্টা বলছেন যে অক্টোবর মাসের মধ্যেই আমাদের কয়েকটা বিচারের রায় আমরা
পাবো বলে আশা করেছেন, জি। আবার প্রধান উপদেষ্টা বলেছেন যে বিচার কার্যক্রম তড়িৎ গতিতে করলে সেই বিচারটা ন্যায় বিচার না সেটা হওয়ার কি সম্ভাবনা তড়িৎ আছে। গতিতে মনে হয়? ধরুন এই যে সময়টা কি খুব দ্রুত গতি হয়ে যায়? সেটা নির্ভর করবে, সেটা তো প্রসিকিউশন তারা নির্ধারণ করবে যে কিভাবে তাদের যে একই সঙ্গে বলা হচ্ছে যে চলতি ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি যতটুকু চোখে পড়েছে আমার, যে ফেব্রুয়ারির মধ্যে কয়েকটি মামলার তদন্ত শেষ হবে। খুব খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি সেই তদন্ত শেষ হয়, বিচার প্রক্রিয়া শেষ হলে তো একটা কাজে অগ্রগতি হলো, সেটা আমরা পেলাম। তাহলে সেই ক্ষেত্রে মানুষও আশ্বস্ত হবে যে না, পরবর্তী ধাপেও সেই পরবর্তী বিচার কার্যক্রমগুলো সেগুলো সম্পন্ন হবে, সেটাই দেখার ব্যাপার। কিন্তু আমরা দেখতে পাই যারা এখানে এই গুরুতর অপরাধের সাথে যারা যুক্ত ছিল, নীতি নির্ধারণের পর্যায়ে যারা ছিল, যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত বা নির্দেশদাতা, আদেশদাতা, হুকুমদাতা, সেই সমস্ত ব্যক্তিবর্গকে কিন্তু এখনো পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেশ ত্যাগ করেছে অথবা আত্মগোপন করে রয়েছে। তাহলে দেশে থাকলে কোথায় আত্মগোপন করে রয়েছে, সেখানে তাদেরকে ধরতে পারছে না কেন এখনো পর্যন্ত? সেই জায়গায় কিন্তু মানুষের মধ্যে একটা হতাশা আছে যে তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমি বলছি যে বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান যে অগ্রগতি, সেই বেশিরভাগ কিন্তু বাইরে যতটুকু দেখা গেছে, মানে এক্সপেক্টেড যারা আপনি আশা করেন যাদেরকে ধরা হবে না, সেটাও আছে। আবার জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যারা প্রত্যক্ষভাবে এই হামলা, হত্যাকাণ্ড সেগুলোর সাথে যুক্ত ছিল, সেগুলো যারা আছে উপর, তারা তো আদেশদাতা, নির্দেশদাতা। অপারেশন ডেভিল হান্টে দেখছেন, অপারেশন ডেভিল হান্ট, এইটা নিয়েও ডেভিলরা পলায়ন করার পরে হান্ট করলে কাদেরকে হান্ট করবে সেটা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে দেখলাম যে গত পরশুদিন বিরতির পরে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচনী রোডম্যাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন শামসুজ্জামান যদুয়ারের মধ্যে যোগ দিয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। শামসুজ্জামান যদুয়ার স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু নির্বাচনের বিষয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে গতকাল যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, এবং সেখানে বিএনপি বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং তারা আশা করে যে নির্বাচন হবে ডিসেম্বর নাগাদ দেশে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রেস সচিব বলেছেন যে কেউ যদি আপত্তি না করে তাহলে সরকারের আসলে আপত্তি নেই, সব দল চাইলে। আজকে আমরা গণমাধ্যমে একটি রিপোর্ট দেখলাম যে সেখানে জামাত, বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, একই সঙ্গে এবি পার্টি, তারা আসলে বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হলে আসলে যারা গণঅভ্যুত্থানে নিহত হতে হয়েছে তাদের সঙ্গে আসলে বেইমানি হবে। জি, আপনাকে ধন্যবাদ। ফিরোজ ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। আসলে যার যার মতো করে শেষে কথা বলতেই পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচন কেউ চাইবে, আবার কেউ নাও চেতে পারে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনে একটা পথ বিপ্লব। তো সেই পথে যদি কোনো রাজনৈতিক দল তার কর্মসূচিতে রাখে, এটা অন্যায় কিছু না। যেমন একসময় ইসলামী বিপ্লব বলে একটা কথা ছিল, তো তারা নির্বাচনকে খুব একটা বড় বিষয় বলে মনে করতো না। যেমন ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, এখন তারা আবার এক ধরনের নির্বাচনে পথ গেছে এবং সেই নির্বাচনের মধ্যে সে রাষ্ট্রপতি বা অন্যান্য পার্লামেন্টের সদস্য নির্বাচনে। তা আমাদের দেশে ইসলামী পন্থী যেসব দল, তারা যদি বিপ্লবের কথা ভাবে নির্বাচন ছাড়াও, সংস্কারকেও তা বিপ্লবের কথা ভাবে, এটা তো অন্যায় কিছু না আমার বিবেচনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের উত্তরণের জন্য যে মানুষগুলো ভোট দিতে চায়, তারা তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, আমি তাদের এই ভোটের প্রতি শ্রদ্ধা এবং গুরুত্ব দিব কিনা। গণতন্ত্রের অন্যতম সোপান হচ্ছে, মানে নির্বাচন একটা সেতু বিশেষ, যেটি গত 20 বছরে মানুষ দেখে নাই। ভোটের শব্দ শুনেছে, নির্বাচনের শব্দ শুনেছে, কথা শুনেছে, কিন্তু এটা যে কত বড় ধরনের প্রতারণা সেটা আমরা জানি। আর ভোটের দাবি যারা করেছে, যেসব ছাত্র সংগঠন বা মূল রাজনৈতিক দল, বিএনপি সহ যেসব রাজনৈতিক দল, তাদেরকে কোনো না কোনোভাবে
গণবিরোধী হিসাবে চিহ্নিত গায়েবী মামলা, কোনো ঘটনা নাই, গায়েবী মামলার নামে তাদের মামলাতে জেলে নিয়েছে। এর আসামি 60 লক্ষ। তো এই 60 লক্ষ আসামি গণতন্ত্রের জন্য এরা লড়াই করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, কেউ কেউ নিখোঁজ হয়েছেন, কেউ কেউ শহীদ হয়েছে। তা আমি এখন এই জিনিসটা যখন সরকার বলছে ডিসেম্বরের মধ্যে সম্ভব, এবং আমাদের সঙ্গে আলোচনা, বিশেষত বিএনপি প্রতিনিধি দল, প্রেস সচিব তো সেটা বললো না। না না, আমি সরকারের পক্ষ থেকে যে কথাটা বলছে, প্রেস সচিব একটা কর্মচারী হিসাবে আমি গণ্য করব এই ক্ষেত্রে, যদি কোনো উপদেষ্টাও এই কথাটা বলতেন। কারণ ওই যে একজন তরুণ উপদেষ্টা আছেন, ওনার তো কোনো ডিপার্টমেন্টও না, সে যদি মুখপাত্র ভূমিকাও পালন করে, যে মব সম্বন্ধে মাহফুজ আলম স্যার, তো মব সম্বন্ধে যেটা করছে সেটা খুব শক্ত কথা সে বলছে। কিন্তু তো আমার কাছে আছে প্রেস সচিব মুখপাত্র না সরকারের, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। হ্যাঁ, প্রধান উপদেষ্টা হতে পারে। প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেছেন, উনি বলেছেন আরো জুনের দিকের কথা, আগের দুইটা ডেডলাইন ছিল, একটা ডিসেম্বর একটা জুন। আর প্রধান উপদেষ্টা বলতে পারতেন যদি সব রাজনৈতিক দল যদি একমত নয় তাহলে নির্বাচন হবেন। তিনি এই কথা বলেননি, ডিসেম্বর নাগাদ ইলেকশন হতে পারে। তো ইনি এই প্রেস সচিব সম্বন্ধে সময় আমি সময় ব্যয় করতে চাই না, ওটা আমার কাছে গণ্য না ওর হিসাবে, এটা হলো প্যাচ লাগার লোক না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে মনে হয় যে সব দল যদি ঐক্যমত্যে না পৌঁছায় ডিসেম্বরের ইলেকশনের ব্যাপারে, সেক্ষেত্রে ইলেকশন হবে? জীবনে কখনো একমত হতে পারবে না সব রাজনৈতিক দল, কারণ সব রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি আছে, লক্ষ্য আছে। সেই বিবেচনায় মানে একই কথা বলবে, তাহলে তো আর বাকশাল করা ছাড়া কোনো পথ নাই আমার বিবেচনায়। সেই জন্য আলাদা আলাদা করে বলবে। এমনকি আমি এই বিবেচনায় যদি আসি যে অতীতে কারা কতটা নির্বাচনে অংশগ্রহণ করে, কারা কতটা প্রতিনিধিত্বমূলক অবস্থানে আছে, আমার বিবেচনাটা আমি কিন্তু পরিষ্কার করে বলছি। সেই বিবেচনার মধ্যেও যদি থাকে, আমি গুরুত্ব দিচ্ছি না যে এইটা এখন খুব জরুরি প্রসঙ্গ, তারাও কিন্তু বড় সেকশন এই জায়গাটায় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে কালচার 90 গণঅভ্যুত্থানের পর 3 মাসের মধ্যে একটি নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচন জগৎ বিখ্যাত নির্বাচন, দেশের বিবেচনায় না, দেশ তো বটেই, সেই বিবেচনা থেকেও আমরা পারি। আমরা 71 মুক্তিযুদ্ধ করছে, আমরা এর আগেও গণঅভ্যুত্থান করছে, আবার এই 24-এ গণঅভ্যুত্থান করছে, আমরা পারি। একটা নির্বাচন করতে পারবো না কেন? না, কিন্তু দুদু ভাই, যেটা হচ্ছে যে এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ পেতে যা যা দরকার সেটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সম্ভব বলে মনে করেন? যতটুকু সংস্কার প্রয়োজন 100বার সম্ভব। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না, এরা তো নেতৃত্ব দিচ্ছে, এ ব্যাপারে তো সন্দেহ নেই। সন্দেহ আছে? নাগরিক কমিটি, বিপ্লবী কমিটি, এরা আছে জনগণের বিপ্লবের নেতৃত্ব দিছে, কোনো সন্দেহ আছে? জামাত ইসলাম বিশাল পার্টি, এবার চিন্তা করা যায় না, এরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সন্দেহ আছে? এমনকি আমি যত যাই কথা বলুক, এই যে ইসলামী আন্দোলন যতবারই আওয়ামী লীগের সঙ্গে ইলেকশন করুক না, তারাও যদি বিপ্লবের অংশ মনে করে, এবার সন্দেহ থাকা উচিত না। তো বিপ্লবী দলগুলো জনগণের দাঁড়ালেই তো, ঘরের ভিতরে বসে থাকলেও তো তাদের ভোট পাওয়ার কথা না। তো এখন তারা ভয় পাচ্ছে কেন ভোটকে? সংস্কারের প্রশ্নটা এত গুরুত্ব, আমাকে বলেনি, কোনো দল বলেনি যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা দেন। তো সরকারও বিবেচনা করছে প্রয়োজনীয় সংস্কার করে ইলেকশনের দিকে তারা যাবে। তো এই 1 বছর 6 মাস তো গেছে, আগামী ডিসেম্বর গেলে তো আরো 8 মাস, তাই না? তো এটা প্রায় 1.5 মাস, হ্যাঁ 10 মাস, কম বেশি ধরেন 1.5 বছরই। 1.5 বছরে সম্ভব নয় এটা আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে। সম্ভব, ইচ্ছা শক্তিটা আছে কিনা, আমি করব কিনা, আমি জনগণের কাছে যাব কিনা, এটা আমার কাছে মনে হয়। আমি তাদেরকে ছোট করেও দেখছি না, আমি তাদের ব্যাখ্যাকে ভুলও মনে করছি না। আমি মনে করছি তারা তাদের অবস্থান থেকে তারা তাদের মতো করে ভাবছে। যদি একটা সত্যি কথা বলি, মানে আমি এক জায়গায় যেতে চাই, একজন যেতে চায় না, সেখানেই যাবে, তারা একটু পরে যেতে চায়।
এর আগে আমি নিশ্চয়ই কোটা না আমি মোটরসাইকেলে যেতে চাই, তারা একটা ভালো গাড়িতে চড়ে যেতে চায়, তারা নিরাপদ করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, তা আমার সঙ্গে তার ভিন্নতা থাকতে পারে, তো তারা নিরাপত্তার কারণে গাড়িতে উঠতে পারে। আমি মোটরসাইকেলে মনে করছি এটা জরুরি, তা আমি জরুরিভাবে যাব। তো এই বিবেচনা তো এক একটা পার্টির ক্ষেত্রে এক এক বিবেচনা থাকতেই পারে। তবে একটা জিনিস, তিক্ততার পর্যায়ে যাওয়ার আগে, মানুষ অধৈর্য হওয়ার আগে, স্বপ্ন ভঙ্গ হওয়ার আগে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে সুন্দর হবে, স্বাভাবিক হবে। একটা বিরতি নিয়ে আপনাকে আসছি দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর আমাদের আয়োজন। আবার স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স, এর সঙ্গে আছেন প্লাবন রহমান। বজলুর রশিদ ফিরোজ, আরেকটা বিষয় সামনে এসেছে, স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই মানবে না বিএনপি। গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব বলে এসেছেন। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত আসলে সরকারের, সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব জাতীয় নির্বাচনের আগে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই মানে নির্বাচনের পরে না, আগে স্থানীয় সরকার নির্বাচন জামাত চাই। শুরুতে এইটা যারা বলছে স্থানীয় সরকার নির্বাচনের কথা, আমি মনে করি যে তারা আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের মন মেজাজ মর্জি, এটাকে তারা অনুধাবন করতে পারে না। একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই জায়গায় একটা নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধি, নির্বাচিত রাজনৈতিক দলগুলোর সরকারের নির্বাচিত সরকার, সেই সরকারের অধীনেই সমস্ত অন্য নির্বাচনগুলো সেখানে সম্পন্ন হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই। স্থানীয় সরকারটা নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন করে না, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় নির্বাচনগুলো। কাজে সেই ক্ষেত্রে এটা সরকারের অধীন। তাহলে সেই সরকার এটা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারই কেবলমাত্র স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনগুলো অনুষ্ঠান করতে পারে। এমনি মানুষের মধ্যে শঙ্কা, এবং এটা বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং পুলিশ প্রশাসন নির্বাচনটা সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করতে পারবেন কিনা, পরিচালনা করতে পারবেন কিনা, এইটা একটা শঙ্কা। তাহলে এতগুলো স্থানীয় সরকারের নির্বাচন কিভাবে সম্ভব হবে তাদের পক্ষে, জাতীয় নির্বাচন যদি করতে না পারে? তার মানে এটা হলো যে খুবই একটা কন্ট্রাডিক্টরি যে বক্তব্য, পরস্পর বিরোধী যে বক্তব্য, সেই বক্তব্যগুলো দেয়। সেই জন্যই আপনি বলছেন যে এই সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব না। এটা তাদের ম্যান্ডেট নাই, একটা ম্যান্ডেট নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার, সেই সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলো সেগুলো করবে, এটাই জনগণ মনে করে। এবং আমরাও তাই মনে করি, আমাদের দল সহ আমাদের বাম গণতান্ত্রিক জোট, আমরা মনে করি যে স্থানীয় সরকার না, সর্বাগ্রে জাতীয় সংসদের যে নির্বাচন, সেই নির্বাচন। আপনারা কি একই গ্রাউন্ডে স্থানীয় সরকার নির্বাচন চান না, নাকি অন্য কোনো গ্রাউন্ড আছে, অন্য কোনো কারণে এখন স্থানীয় সরকার নির্বাচন? জটিলতা বাড়াতে চাচ্ছি না। এক নম্বর, মানুষের সেন্টিমেন্টকে আমরা ধারণ করতে চাচ্ছি। তারা একটি সরকার, প্রতিনিধিত্বমূলক একটা সরকার তারা করতে চায়। আর তিন নম্বর যেটা হলো খুব গুরুত্বপূর্ণ, আমি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ শাসন করতে চাচ্ছি, নির্বাচন করতে চাচ্ছি, স্থানীয় সরকার বা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমি সেই দিকে যাচ্ছি না। একটা অনির্বাচিত, যাকে আমার গণঅভ্যুত্থানে প্রাপ্ত বলে মনে করছি, এবং সেই সরকারও বলেছে এটি একটা ছাত্রদের সরকার, গণমানুষের, অর্থাৎ ছাত্র এবং জনতার যে সরকার, সেই সরকারকে আমি বিলম্বিত করছি কোন প্রশ্নে? এটা একটা আপনার ভেবে দেখার মতো বিষয়। আমার কাছে মনে হয় যে যারা নির্বাচনকে ভয় করে, মানুষের কাছে যেতে ভয় করে, অথবা অন্য কোনো একটা সমস্যায় তারা সাংগঠনিকভাবে ভুগছে, তারা এই মানে বিতর্কগুলো সৃষ্টি করতে চাচ্ছে। একটা বিষয় আলোচনায় আসছে, সেটা হচ্ছে এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি কম সুবিধা পাবে, অথবা বিএনপি যদি ক্ষমতায় এসে নির্বাচন করে বিএনপির প্রতিনিধিরা বেশি জয়ী হবে, এরকম কোনো বিষয় আছে কিনা? এমন কোনো জায়গা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নাই যেখানে বিএনপির উপস্থিতি নাই। 2 নম্বর হচ্ছে, অতীতে দেখা গেছে অধিকাংশ না হলেও একটা বড় সেকশন স্থানীয় সরকারে বিএনপি বা বিএনপির যারা সহযোগী, তারা এখানে মানে নির্বাচিত হয়েছে, হয় চেয়ারম্যান, নাই পৌরসভা বা ইউনিয়ন কি বলে মেম্বার,
এদের মধ্যে থেকে হয়েছে। একটা সময় এটা কোনো দলীয় নির্বাচন ছিল না, শেখ হাসিনা একটা বিশেষ উদ্দেশ্য করে সে এই নির্বাচন করছে। এখন আবার সেটা প্রত্যাদিত হয়েছে। এখন স্থানীয় সরকার নির্বাচন মার্কা এবং দল ছাড়া হবে। সেই বিবেচনায় তো বিএনপির সব থেকে ভালো অবস্থান, এখন হলে অসুবিধা কি না, মানে ভালো অবস্থায় যাবে। কিন্তু আমরা মনে করছি নীতিগত প্রশ্নে একটি মানে একটি নির্বাচিত সরকারের আন্ডারে দেশ যত দ্রুত আনা যাবে, যেমন আমি একে স্পষ্ট করে বলি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে ডেটোনেট করছে। বিশেষ করে বেশ কিছু জেলাতে যেভাবে ভাঙচুর হয়েছে বিভিন্নভাবে, সেটা মানুষ একটু আতঙ্কগ্রস্ত হয়েছে। সরকারও তাৎক্ষণিকভাবে এটাকে কঠোর হস্তে দমন করার জন্য উল্লেখ করছে। আরও লক্ষণীয় ব্যাপার, যে ছাত্র নেতৃত্বে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তারাও আক্রমণের মুখে পড়েছে। অর্থাৎ সমন্বয়কদের নেতৃত্বের তারা চ্যালেঞ্জ করছে। সে কারণে ডেভিল হান্ট বলে একটা অপারেশনও শুরু হয়েছে। তো এই বিবেচনায় আমরা দেখছি যে পরিস্থিতি আইন শৃঙ্খলার প্রশ্নে, যদি আমরা বাজার ব্যবস্থার কথা বলি, প্রশাসনের কথা বলি, পুলিশ প্রশাসনের কথা বলি, সন্তোষজনক না উত্তর। অর্থাৎ মানুষের ম্যান্ডেট প্রাপ্ত এবং নির্বাচিত সরকার হলে ধরে নেওয়া যায়, এবং সেটাই সভ্যভব্য কালচার, যে মানুষ তখন, সরকার তখন একটা গতি পায়। যে গতিটা আমরা 2-3 মাস আগেও ছিল, সেটা কিন্তু অস্তমিত একটা, মানে তারা তাদের কর্তৃত্ব হারাচ্ছে বলে আমাকে বিশ্বাস। সেই জন্য আমি জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে প্রধান কাজটা করি। তারপরে তাদের নেতৃত্বে, আমি তো বলছি না যে বিএনপি আসবে, জামাত আসতে পারে, অন্য কোনো দল আসতে পারে, অসুবিধা কি? জি, বদরুল রশিদ ফিরোজ, কোনো রকম কনফ্লিক্ট দেখছেন কিনা সামনে নির্বাচন নিয়ে? একটা ধরুন স্টেক হোল্ডার যারা আছে, বলি যে স্থানীয় সরকার নির্বাচনের কথা যে আসছে, এখন জাতীয় নির্বাচনের প্রশ্নে আসলে বোবা হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন হলে গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন। কিন্তু স্থানীয় সরকারটা কিন্তু আরও অনেক বেশি সংস্কার প্রয়োজন। স্থানীয় সরকার বাস্তবে স্থানীয় সরকার বলতে যা বোঝায় সেই ধরনের স্থানীয় সরকার কিন্তু আমাদের এখানে নাই। তাহলে সেই স্থানীয় সরকার কার্যকর করার জন্য স্থানীয় সরকার কমিশন অনেকগুলো সুপারিশ করেছে, আমরাও বেশ কিছু সুপারিশ সেখানে দিয়েছি। একটা স্বশাসিত একটা স্থানীয় সরকার আমরা চাই। আর এই যে দলীয় প্রতীক, সেটা প্রতীকের বাইরে থাকলে হয় কি, একটা এলাকার বিশিষ্ট জন তারা এখানে নির্বাচন করতে পারে, নির্বাচিত হয়ে আসতে পারে, জনপ্রিয়। এই দলীয় প্রতীকটা ব্যবহারটা করা উচিত না স্থানীয় সরকার নির্বাচনে, সেটা একটা আছে। আর কনফ্লিক্টের ব্যাপারটা হলো যে দিন শেষে একটা নির্বাচন করতেই হবে। এখন সংস্কার করেন আর সংস্কার না করেন, ডিসেম্বরে করেন আর জুনে করেন, বা আগামী বছর ডিসেম্বরে করেন, যেদিনই করেন নির্বাচনের তো বিকল্প নাই। সেই নির্বাচনের পথেই আমাদের গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণের যে যাত্রা, সেই যাত্রাটা আমাদের করতে হবে। তো সেই জন্য এখানে কনফ্লিক্ট এমনি অ্যাপারেন্টলি মনে হলো অংশীজনদের মধ্যে কোনো রকম, অংশীজনদের মধ্যে আমি বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে দুদুভাই খুব ভালোভাবে বলছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার আলাদা আলাদা আদর্শ আছে, আলাদা আলাদা কর্মসূচি আছে, তার উদ্দেশ্য লক্ষ্য সেগুলো ভিন্ন ভিন্ন আছে, কিন্তু আবার অনেক বিষয়ে একমতও আছে। তাহলে সেই জন্যেই কীভাবে করবে যে একটা সরকার পরিবর্তনের 3টা পথ আছে। একটা হলো মিলিটারি কু হতে পারে, একটা হলো গণ অভ্যুত্থান বা বিপ্লব হতে পারে, আর একটা হতে পারে যে নির্বাচন। তাহলে এই 3 পথের বাইরে তো সরকার পরিবর্তন বা সরকার গঠনের কোনো পথ নাই। তাহলে 3টার যে কোনো একটা অবলম্বন করতে হবে। যে কোনো রাজনৈতিক দল যে কোনো পথ অবলম্বন করতে পারে, মানে সামরিক শাসন তার কেউ চাইবো না, গণ অভ্যুত্থান হোক, বিপ্লব হোক, সেটা চাইতে পারে, নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন চাইতে পারে, গণতান্ত্রিক যে ধারা সেটাকে অব্যাহত রাখার। তাহলে সেই জায়গায় নির্বাচন একটা অবশ্যম্ভাবী এবং সেইটা মানুষের এটা আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। একেবারে লাস্ট মিনিট, সেটি হচ্ছে যে নির্বাচনে কি সব সমস্যার সমাধান দেখেন কিনা এখন যে বাস্তবতার মধ্যে? নির্বাচনে সব সমাধান হবে এটা ভাবার কোনো কারণ নাই। নির্বাচনের মধ্যে দিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, স্বপ্ন তৈরি হয়েছে। আমরা সেটা দক্ষতার সঙ্গে, নেতৃত্বের গুণে এবং নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনি যদি সেটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, একক দল সবাইকে নিয়ে, আমরা আশা করি যে একটু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ দেখবে। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।